শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। আগামী 1 ঘন্টায় দেশ বিদেশ, খেলা, বাণিজ্য, বিনোদন সহ সব ধরনের খবরই আপনাদের জানাবো। আমি সৌমিত্র শুভ্র। খবরটা খুব বড় করে বলবো না, কিন্তু যতখানি বলবো তাতে করে আপনি জেনে যেতে পারবেন আজ কোথায় কি হলো। নিয়মিত আয়োজনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। বিদ্যুতের দাম বাড়ানোর মাধ্যমে সরকার প্রমাণ করেছে তারা জনগণের কথা চিন্তা করে না, এমন প্রতিক্রিয়া সাধারণ মানুষের। সরকারকে এই সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন তারা। গ্রাহকের ইউনিট ব্যবহার ভেদে প্রথম ধাপে 14 টাকা আর পঞ্চম ধাপে 456 টাকা পর্যন্ত বাড়তি গুনতে হবে। সংশ্লিষ্টরা বলছেন, উৎপাদন, বিপণন ও ভোক্তা সহ প্রত্যেকের ওপর বাড়তি দর নেতিবাচক প্রভাব ফেলবে। সাধারণ মানুষও ক্ষুব্ধ। আওয়ামী লীগ ও 14 দল বাদে বিএনপি সহ প্রগতিশীল রাজনীতিকরা এই দাম বৃদ্ধির নিন্দা করেছেন। তারা বলছেন, ব্যবসায়ীরা কখনোই নিজের পকেট থেকে ব্যয়ের বাড়তি অংশ দেন না, বরং পণ্য বা সেবার মূল্য বাড়াবেন। ক্যাবের ভাষ্য, বিদ্যুৎ খাতে কুইক রেন্টালের নৈরাজ্য ও দুর্নীতির ফল এই মূল্য বৃদ্ধি। বড় লোকের কিছু হইব না, গরিবের তো মরণ। বাড়া মানে এটা আমার উপর ওভার প্রেশার, এটা অনেক প্রেশার হয়ে যায় আর কি। যা আছে তা রাখলে তো হয় চলে, কিন্তু কিছুদিন আগে প্রতি বছর যদি এভাবে বাড়ে, ইনকাম তো এভাবে বাড়তেছে না। জ্বালানি বা বিদ্যুতের মূল্য বৃদ্ধির বিষয়টি যখন তখন বৃদ্ধি করাটা আসলেই নানা দিক দিয়ে হুমকির সম্মুখীন ফেলে। 1 টাকা পারলে যে 1 টাকা পরিমাণেরই ক্ষতি হবে তা না, এটাকে চক্রবৃদ্ধি হয়। বিদ্যুতের নতুন দাম কার্যকর হচ্ছে রোববার থেকে, যার প্রভাব শুধু বাসাবাড়িতেই নয়, পড়বে কৃষি ও শিল্প খাতেও। বিদ্যুৎ বিলের বাড়তি খরচের পাশাপাশি আরেক দফা নিত্যপণ্যের দাম বাড়ার শঙ্কায় সাধারণ মানুষ। বিদ্যুতের দাম বৃদ্ধির ঘোষণায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন তারা। গ্যাস খরচ, পানি খরচ, ওষুধ খরচ এগুলো দিতে হিমশিম খাচ্ছি আমরা। আমাদের জন্য একটু কষ্টই হয়। ইনকাম কম, আর বিদ্যুতের দাম বাড়লে আমাদের গাড়ির চার্জের বেশি খরচ। সব কিছু যেভাবে দাম বাড়ছে, কিন্তু আমাদের ইনকাম যেটা সেটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে না। সব খরচই বেড়ে গেছে, কিন্তু এর মাঝে যদি আবার ইলেকট্রিকের বিলের বেড়ে যায়, তাহলে আমাদের জন্য আসলে মুশকিল সার্ভাইভ করা। আমরা কামাই করি, রুজি করি 10 টাকা, এখানে বিল আসে যদি 20 টাকা, তাহলে আমরা এখানে দিব কিভাবে করে বিদ্যুৎ বিল? জনগণের কাছে না শুনে না মিলে হঠাৎ করে বাড়ালে তো চলবে না। নতুন কোনো সহিংসতা না হলেও 144 ধারা জারি থাকায় থমথমে অবস্থা ভারতের রাজধানী নয়াদিল্লিতে। শুক্রবার জুমার নামাজকে ঘিরে বাড়ানো হয় নিরাপত্তা। শহরের পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার রাতে রাষ্ট্রীয় নিরাপত্তা উপদেষ্টা ও শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠকে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গুজবে কান না দিয়ে শান্তি বজায় রাখার আহ্বান জানান তিনি। বিতর্কিত নাগরিকত্ব আইনের সমর্থক ও বিরোধীদের মধ্যে গত 2 দিনের সংঘাতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 42 জনে। সংঘাতপূর্ণ এলাকাগুলোয় তল্লাশি চালিয়ে আটক করা হয়েছে 5 শতাধিক সন্দেহভাজনকে। এদিকে দাঙ্গায় ইন্ধন দেওয়ার অভিযোগ ওঠায় দলীয় নেতা তাহির হোসেনকে বহিষ্কার করেছে আম আদমি পার্টি। পুলিশকে এক হেড কনস্টেবল কি মত সহিংসতায় মদত দিয়েছে এমন কেউই রেহাই পাবে না। দিল্লির শান্তির জন্য প্রয়োজনীয় সবকিছু করতে প্রস্তুত আছি। এছাড়া প্রশাসনকে সব ধরনের নির্দেশ দেওয়া আছে। জাস্ট হোল্ড অন। ভারতে মুসলমানদের উপর নির্যাতন, মসজিদ মাদ্রাসায় আগুন দেওয়ার প্রতিবাদে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে সমমনা ইসলামী দলগুলো। এতে বক্তারা ভারতের সাম্প্রদায়িক মনোভাব ও সংখ্যালঘু মুসলিমদের ওপর নির্যাতনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। দাবি করা হয়, মুসলমানদের বাড়িঘরে আগুন দিয়ে উচ্ছেদ করার, নারী ও শিশুদের ওপরও নির্মম নির্যাতন চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন ইসলামী সংগঠনের নেতারা। বিশ্ব মুসলিম সম্প্রদায়কে ভারতের মুসলমানদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান বিক্ষুব্ধরা। এ সময় বিজেপি সরকারের সাম্প্রদায়িক নীতির কড়া সমালোচনা করেন বিক্ষোভকারীরা। আজকে মুসলমানের আক্রমণ চালাচ্ছে, আমি স্পষ্ট ভাষা বলতে চাই, অনতিবিলম্বে হত্যা বন্ধ করা হোক। আমরা শান্তি চাই, আমরা কোনো হিন্দুর উপর অত্যাচার করব না, কিন্তু আমরা এই বাংলাদেশ থেকে প্রতিবাদ জানাই। পবিত্র মসজিদগুলিতে যেভাবে হামলা করছে, এর তীব্র নিন্দা আমরা প্রতিবাদ জানাচ্ছি। দিল্লিতে সংঘাতের প্রতিবাদে বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। নারায়ণগঞ্জে বিক্ষোভ করেছেন মুসল্লিরা। জুমার নামাজের পর নিতাইগঞ্জের বায়তুল ইজ্জত মসজিদ এলাকা থেকে বের হয় মিছিল। বিভিন্ন সড়ক ঘুরে এটি ওই মসজিদের সামনে গিয়ে শেষ হয়। এ সময় বক্তারা ভারতের সংঘাত বন্ধের দাবি জানান। সেই সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানোয় ক্ষোভ ও নিন্দা জানান। বিক্ষোভ মিছিল হয়েছে নরসিংদীতেও।
জুমার নামাজের পর বিভিন্ন মসজিদ থেকে আসা মুসল্লিরা পৌরসভার সামনে জড়ো হন। শুরুতে কর্মসূচিতে বাধা দেওয়ার চেষ্টা করে পুলিশ, পরে বিভিন্ন সড়ক ঘুরে জেলখানা মোড়ে গিয়ে মিছিল শেষ হয়। এ সময় বক্তারা ভারতের সহিংসতা সংঘাত বন্ধের দাবি জানান। নেত্রকোনায় বিক্ষোভ সমাবেশ করেছেন মুসল্লিরা। বড়বাজার মসজিদ থেকে মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে শেষ হয়। এর আগে ওই মসজিদের সামনে হয় সংক্ষিপ্ত সমাবেশ। মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে নীলফামারীতে। দেশের বিভিন্ন মসজিদের হাজারো মুসল্লি দিল্লিতে সহিংসতার প্রতিবাদে স্লোগান দিয়ে সড়ক প্রদক্ষিণ করে পরে স্থানীয় স্মৃতি অম্লান চত্বরে মানববন্ধন করেন তারা। এই সময় সব মুসলমানকে এক কাতারে সামিল হওয়ার আহ্বান জানান বক্তারা। দুপুরে বগুড়া শহরের বীরশ্রেষ্ঠ স্কয়ার এলাকায় কর্মসূচি পালন করে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ। এই সময় বক্তারা বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে ভারতে সাম্প্রদায়িক বিষ বাষ্প ছড়ানো হচ্ছে। অবিলম্বে দিল্লিতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ বন্ধের আহ্বান জানান তারা। একই কর্মসূচি থেকে বিদ্যুতের বর্ধিত দাম প্রত্যাহারের দাবিও তুলে ধরা হয়। ভারতের সহিংসতা আঞ্চলিক শান্তি, সৌহার্দ্য ও সহযোগিতার জন্য অন্তরায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে কক্সবাজারের রামুতে 21শে পদকপ্রাপ্ত বৌদ্ধ ধর্মীয় গুরু উপশঙ্করাজ পণ্ডিত সত্যপ্রিয় মহাথেরোর শেষকৃত্যানুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, ভারত বহুত্ববাদের রাজনীতি থেকে সরে ধর্মান্ধতার দিকে যেতে শুরু করেছে, যা দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। ভারত তার দেশের জনগণের কথা চিন্তা করে এনআরসি সমস্যার সমাধান করবে বলে আশা প্রকাশ করেন বিএনপি মহাসচিব। আদালতে খালেদা জিয়ার জামিন নামঞ্জুর হওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান মির্জা ফখরুল ইসলাম আলম। দেশ এবং জনগণের মধ্যে যে সেকুলারিজম তারা যেটা বলতে সেটাকে অক্ষুণ্ণ রেখেই তারা তাদের কাজগুলো করবে এবং আমরা এটাও আশা করব যে এনআরসি নিয়ে যে সমস্যা তৈরি হচ্ছে, এনসিসি নিয়ে যে সমস্যা হচ্ছে, এই সমস্যার সমাধান তারা করবেন। লুটেরা সরকার গ্যাস, বিদ্যুৎ ও পানির দাম বাড়িয়ে জনগণের পকেট কাটছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। সকালে পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন। অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার জনগণের কথা চিন্তা করে না বলে দফায় দফায় সবকিছুর দাম বাড়ছে। সরকারের দুঃশাসনে এখন পর্যন্ত 9 বার বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে বলে জানান তিনি। বলেন, গণতান্ত্রিক শাসন ও ন্যায় বিচারের পথ বন্ধ হয়ে গেলে জনগণ পথে নেমে আসবে। দাম বাড়ানোর একমাত্র কারণ যে লুটপাটটি অব্যাহত গতিতে চলছে, সেই লুটপাটটিকে আরও বেশি ত্বরান্বিত করা। দাম বৃদ্ধির মাধ্যমে গ্রাহকদের পকেট থেকে বছরে 2000 কোটি টাকা লুটে নেবে আওয়ামী সিন্ডিকেট। চীনের বাইরে নভেল করোনা ভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে। এখন পর্যন্ত 56 দেশে শনাক্ত হয়েছে কোভিড-19। গেল 24 ঘন্টায় করোনায় চীনে মৃত্যু হয়েছে 44 জনের। নতুন করে আক্রান্ত 335 জন। এই সংখ্যা এক মাসের মধ্যে সবচেয়ে কম বলে দাবি বেইজিংয়ের। চীনের বাইরে এই ভাইরাসের সর্বোচ্চ 34 জনের মৃত্যু হয়েছে ইরানে। দেশটির ভাইস প্রেসিডেন্ট, স্বাস্থ্য প্রতিমন্ত্রী সহ আরও 2 আইন প্রণেতা আক্রান্ত হয়েছেন। বিস্তার ঠেকাতে আজ বেশিরভাগ মসজিদে জুমার নামাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ইরান। ইতালিতে মারা গেছেন 17 জন। সব মিলিয়ে নভেল করোনা ভাইরাসের মৃতের সংখ্যা 2867 জন, আক্রান্ত 83,000-এর বেশি। এ অবস্থায় বিশ্বজুড়ে ধাক্কা লেগেছে পুঁজিবাজার। করোনা ভাইরাস আতঙ্কে গোটা বিশ্ব। জাপানে অনুষ্ঠিত হতে যাওয়া অলিম্পিকের আয়োজন নিয়েও রয়েছে শঙ্কা। তবে জুলাইতে শুরু হতে যাওয়া এর আনুষ্ঠানিকতা বাতিল বা পেছানোর কোনো পরিকল্পনা নেই এখনই। বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি আইওসির সাথে এক যৌথ বিবৃতিতে এই তথ্য জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে পরিস্থিতি মহামারী আকার ধারণ করলে জরুরি পদক্ষেপ নেওয়ার কথাও জানায় সংস্থাটি। এরই মধ্যে ভাইরাস আতঙ্কে অলিম্পিক থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে অনেক প্রতিযোগী। উৎপত্তিস্থল চীনের বাইরে কোভিড-19 ভাইরাসটি এখন পর্যন্ত ছড়িয়েছে বিশ্বের 52 দেশে। অলিম্পিক ইস্যুতে আইওসির সাথে সবসময় যোগাযোগ রেখে কাজ করছি আমরা। যে কোনো সমাবেশে এই ধরনের ভাইরাস ছড়ানোর সংখ্যা সবচেয়ে বেশি। কোনো ঝুঁকিতে যেন পড়তে না হয় সেই বিষয়টি মাথায় রেখে কাজ করা হচ্ছে। তবে এখনো বাতিলের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। করোনা ভাইরাসের প্রভাবে চীন থেকে শিল্পের কাঁচামাল আসছে না, কোটি টাকার অর্ডার হারাচ্ছেন অনেক ব্যবসায়ী। এই অবস্থায় 14টি খাত ক্ষতিগ্রস্ত হবার আশঙ্কা করছে ট্যারিফ কমিশন। পরিস্থিতি সামাল দিতে একাধিক মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন ব্যবসায়ী নেতারা।
এফবিসিসিআইর দাবি, করোনা ভাইরাস ইস্যুতে কোনো ব্যবসায়ী ব্যাংকের কিস্তি বা আমদানির দায় পরিশোধে দেরি করলে তাকে যেন খেলাপি হিসেবে চিহ্নিত না করা হয়। অন্যদিকে কাঁচামালের বিকল্প বাজার খুঁজছেন নিট ব্যবসায়ীরা। আমরাই বুঝতেছি না পৃথিবীর কোথায় কোথায় কতটুকু এফেক্ট হবে। সবচেয়ে বড় অসুবিধা হবে যদি ইউরোপে এটা ছড়িয়ে যায়, তখন যদি মানুষ দোকানে না যায়, আপনার মাল বানায় এখান থেকে বিক্রিটা কার কাছে করবে? ইতিমধ্যে তো সব কিছুরই দাম আরও এক দফা বেড়েছে। আমাদের গত ডিসেম্বরে গিয়ে আমাদের ওয়ার্কারদের স্যালারি আরও 7% আবার ইনক্রিমেন্ট হয়েছে। তো সব কিছু মিলিয়ে আমরা নতুন অর্ডার প্রকিউর করতে গিয়ে আমরা কিন্তু হিমশিম খাচ্ছি। এদিকে সৌদি আরবে ওমরা ও পর্যটন ভিসায় যারা টিকিট কেটেছেন তারা চাইলে টাকা ফেরত নিতে পারবেন, অথবা সৌদির নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর এই টিকিটে ওমরা করতে পারবেন। এই সিদ্ধান্তের কথা জানিয়েছে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ। করোনা ভাইরাস আতঙ্কে সৌদি সরকার হঠাৎ করে ওমরা ও পর্যটন ভিসা স্থগিত করায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। বিমান জানিয়েছে, নিষেধাজ্ঞা না তোলা পর্যন্ত ওমরা পালন এবং পর্যটন ভিসায় কেউ সৌদি আরব যেতে পারবেন না। শীতের শেষে রাজধানীতে আবারও বেড়েছে মশার উপদ্রব, তাই আবারও ভোগান্তিতে নগরবাসী। বিশেষ করে রাতের ঢাকায় জীবিকা সহ নানা প্রয়োজনে ঘরের বাইরে থাকা মানুষজনের দুর্ভোগ চরমে। আর খোলা আকাশের নিচে থাকা ছিন্নমূল অসহায় মানুষের কষ্টের শেষ নেই। সেই সাথে গেলবারের ডেঙ্গু আতঙ্ক তো আছেই। এখনই মশা নিধনে কার্যকর ওষুধ ছিটানোর জন্য মেয়রদের কাছে অনুরোধ ভুক্তভোগীদের। মশা মারা ওষুধ দিয়ে মশা নিবারণ করা উচিতটা ছিল। আন্তর্জাতিক মানের এয়ারপোর্টে এত পরিমাণ মশা যে আমরা মনে হয় যে আধা ঘন্টা দাঁড়ালে আমাদের মনে ডেঙ্গু হয়ে যাবে। কালকে এত যে মশা ছিল, মানে পাটা পুরা ফুলে গেছিল। কয়েল না জ্বালাইলে মানে থাকাই যায় না। যদি কোনোদিন ব্যতিক্রম কয়েল জ্বালাই না, ওই দিন সারা রাত আর ঘুম হয় না। নিচে তো এখানে অনেক ময়লা, লুংরা জায়গার জন্য মশাটা এখান থেকে উৎপন্নটা হয়। এখানে তো কিছু ওষুধ দেওয়া হয় একটু ঘন ঘন, তাইলে এখান থেকে উৎপন্নটা আর হবে না। রাজধানীর উত্তরা হাউস বিল্ডিং এলাকায় গ্যাস লাইনের লিকেজ হয়েছে। মেরামতের জন্য ওই এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রেখেছে তিতাস কর্তৃপক্ষ। সকাল 10:30টার দিকে দুর্ঘটনা ঘটে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে, আশপাশের এলাকায় বন্ধ হয়ে যায় যান চলাচল। প্রায় 1.5 ঘন্টা পর সড়কটি খুলে দেওয়া হয়। গাজীপুর থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত 20.5 কিলোমিটার বিআরটি লাইন প্রকল্প নির্মাণ কাজ চলছে। শুরুতে এয়ারপোর্ট থেকে টঙ্গী পর্যন্ত গ্যাস লাইন বন্ধ করে দিয়ে লাইন মেরামতের কাজ শুরু হয়। এমন ঘটনাকে সড়ক ও জনপথ বিভাগের উদাসীনতা বলছে তিতাস কর্তৃপক্ষ। মেট্রো রেলের ওইটা পাইলিং করতেছে আর কি। পাইলিং করার পরে তো নিচে গেছে, ঢুকার পরে সেই মেশিনটা অল্প একটু হাওয়া বাড়াইছে, পরে ড্রাইভারের সরাইয়া দ্রুত পালাই গেছে। খনন কাজ করতে গিয়ে আমাদের বিতরণ লাইনটা ফুটা করছে। তৎক্ষণাৎ আমরা খবর পাই, আমরা আসি। আসার পরে টঙ্গী ডিআরএস থেকে এবং এয়ারপোর্ট ডিআরএস থেকে আমরা 2টা বাল্ব বন্ধ করে গ্যাসটা নিয়ন্ত্রণ নিয়ে আসি। রাজধানীর মগবাজারে আগুন লাগা 5তলা ভবনটি বসবাসের জন্য ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে ফায়ার সার্ভিস। বুয়েটের পরীক্ষা নিরীক্ষা শেষে ভবনটির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের তদন্ত দল। সকালে ফায়ার সার্ভিসের একটি দল প্রাথমিক তদন্ত শেষে সাংবাদিকদের এসব জানায়। নিচতলায় বৈদ্যুতিক বোর্ডের সাথে ফোম, পুরনো আসবাবপত্র এবং গার্মেন্টসের পোশাক রাখায় আগুনের ভয়াবহতা বেড়েছে বলে জানায় ফায়ার সার্ভিসের তদন্ত দল। আবাসিক এলাকায় বাণিজ্যিক কারখানা নিষিদ্ধ হওয়া সত্ত্বেও তা মানা হয়নি। গতকাল ওই ভবনে আগুনে এক শিশু ও এক নারী সহ 3 জন নিহত হয়েছে। এখন ভবনটি যে পর্যায়ে আছে, এ পর্যায়ে আমাদের কাছে মনে হয়েছে এটা ঝুঁকিপূর্ণ। এখন যারা বিশেষজ্ঞ, মূলত বুয়েটের কোনো টিম আইসা পরীক্ষা নিরীক্ষা সাপেক্ষে যদি তারা যেটা বলে ওই অনুযায়ী কাজ করতে হয়। সরকার ব্যবসায় যদি অনুমতি দিতে পারে একটা হোল্ডিংয়ের উপরে কিংবা আবাসিক এলাকায়, তো সেই ক্ষেত্রে আবাসিক এলাকায় দেওয়া যেতে পারে মর্মে আমার একটা ধারণা হয়েছে। আটকে রেখে অশ্লীল ছবি ভিডিও তুলে মুক্তিপণ আদায় করত যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী পাপিয়া। এই কাজে তার স্বামী সহ বেশ কয়েকজন তাকে সহায়তা করত। যমুনা টেলিভিশনের কাছে এসব অভিযোগ জানিয়েছেন ভুক্তভোগীরা। পুলিশের কাছে অভিযোগও দিয়েছেন কেউ কেউ। এদিকে পাপিয়াকে রিমান্ডে কয়েক দফা জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে পুলিশ। $2,80,000 টাকা দিচ্ছে। নেওয়ার পরে আমাকে ট্রেনে এসে উঠে দিচ্ছে। এদিকে আমি থানায় যেতে চালাম, এদিক ওদিক যাবে, আবার মারি তুললে ফেলামো, তোর নখ তুললে ফেলামো,
উত্তরে এর মধ্যে গাই মারছে এই যে সব কিছু, এরপরে পার মধ্যে আমার বাড়ি মারছে। যে পুরা 10 লাখ টাকা আইন না দেন আইলে এটির লোক তোরা সাইজ করে এলামো। তার যে আর্থিকভাবে তার চলাফেরার ধরন এবং তার যে আর্থিক অবস্থা এর সঙ্গে সঙ্গতি কতটুকু আছে, আয়ের উৎস কি, এই সবগুলো বেশি তদন্ত করা হবে। ফ্ল্যাট উদ্ধার করে দেওয়া, কোনো টেন্ডারবাজিতে তার মাসেল পাওয়ার শো করে তাদের সেই টেন্ডারটিকে আপনার নিজের পক্ষে নিয়ে আসা, এই কাজগুলো সে করেছে। শেষ হতে চলেছে মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলা। এই মুহূর্তে মেলা প্রাঙ্গণে আছেন সহকর্মী নাজমুল হোসেন, সরাসরি যুক্ত হয়েছেন তিনি আমাদের সঙ্গে। নাজমুল, আগামীকাল শেষ হচ্ছে বইমেলা, মেয়াদ বাড়ানো হবে কিনা? একদিন পরে মেলা শুরু হয়েছিল নির্বাচন সংক্রান্ত কারণে, এবং যেটি অন্যান্য বিভিন্ন মেলার সময়, বিশেষ করে বাণিজ্য মেলার সময় দেখা গেছে বিভিন্ন সময়, কিন্তু বইমেলায় তেমন রেয়াজ কি আছে কিনা মেলা বাড়ানো বা সময় বৃদ্ধি করার ব্যাপারে? সৌমিত্র, অমর একুশে গ্রন্থমেলা কিন্তু একদম শেষ মুহূর্তে অনেক বেশি জমজমট, সাপ্তাহিক ছুটির দিন এবং আর একদিন আছে মাঝখানে। আসলে এখনও বাংলা একাডেমি কর্তৃপক্ষ তারা নিশ্চিত করেননি যে মেলা কয়দিন বাড়ানো হবে, কারণ এবার যেহেতু 1 ফেব্রুয়ারি ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন ছিল, সে কারণে 2 ফেব্রুয়ারি কিন্তু অমর একুশে গ্রন্থমেলা 2020 এবার শুরু হয়েছে। আর এখন পর্যন্ত এই গ্রন্থমেলা ব্যাপক সাড়া ফেলেছে, কারণ এবার বড় পরিসরে হচ্ছে। এবার গ্রন্থমেলার যে আয়তন 7 লক্ষ স্কোয়ার ফিট বর্গফুটের এই অমর একুশে গ্রন্থমেলায় প্রায় 8.5 শতাধিক বইয়ের স্টল রয়েছে, এর মধ্যে 70টার মতো বেশি প্যাভিলিয়ন রয়েছে। তো অমর একুশে গ্রন্থমেলার এই 27তম দিন, আজকে এই 27তম দিনে এসে কিন্তু 341টি নতুন বই কিন্তু আজকে এসেছে, এবার মেলায় প্রকাশিত হয়েছে, এবং এখন পর্যন্ত 4700-এরও বেশি বই কিন্তু এবারের অমর একুশে গ্রন্থমেলায় পাঠকদের হাতে তুলে দেওয়া হয়েছে। তো বইয়ের মান নিয়ে কিন্তু নানা ধরনের কথা রয়েছে। নবীন লেখকরা তারা যেমন উৎসাহী, এবং একই সঙ্গে যারা পুরনো লেখক তারাও বলছেন যে লেখার মান সেটি যাচাই করার দায়িত্বটা বাংলা একাডেমির। তো সব কিছু মিলিয়েই পাঠকের এবং লেখকের যে প্রাণের মেলা, মিলন মেলা, সেই মিলন মেলায় প্রায় শেষ লগ্নে চলে এসেছে। আমরা একজন তরুণ লেখকের সাথে কথা বলবো, তার নাম জাকারিয়া ইবনে ইউসুফ। সময়ের দর্পণ তিনি লিখেছেন প্রতিমঞ্চ। তো কেমন দেখছেন এবারের বইমেলা, যেহেতু শেষ পর্যায়ে চলে এসেছে? না, ছুটির দিন হওয়ায় আজ বেশ ভিড় বেড়েছে এবং বেচা বিক্রিও হচ্ছে ভালো। আমরা যেটা প্রকাশকদের সাথে কথা বলেছি, তরুণদের আনাগোনা বেড়েছে, বইপ্রেমীদের আনাগোনা বেড়েছে। ধন্যবাদ। যেমনটা বলছিলেন যে একজন তরুণ লেখক, তিনিও প্রত্যাশা করেন যে যেহেতু তরুণরাই কিন্তু বেশি পাঠক, এবং যেহেতু ডিজিটাল যুগ, অনেকে স্মার্টফোনে, অনেক শিশুদের আকৃষ্ট হওয়ার বিষয়টা অনেকে নেতিবাচকভাবে বলেন, তো সেক্ষেত্রে বই একটি অন্যতম মাধ্যম হতে পারে, সেই মাধ্যমকেই তারা আকর্ষণীয় মনে করছেন। এবং এই যে মিলন মেলা, অনেকে এসেছেন, এর আগেও দেখেছেন বই, অনেকে এখন লিস্ট অনুযায়ী তারা পছন্দের বই কিনছেন। বেশিরভাগ যত বই নতুন এসেছে তার মধ্যে কবিতার বই বেশি। তবে এবারের অমর একুশে গ্রন্থমেলা যেহেতু বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকীকে উৎসর্গ করা হয়েছে, তো বঙ্গবন্ধুকে নিয়ে নানা ধরনের গবেষণাধর্মী বই, উপন্যাস, তারপরে বঙ্গবন্ধুকে নিয়ে কবিতার বই, তারপরে অনেক ধরনের বই কিন্তু বঙ্গবন্ধুকে নিয়ে মেলাতে এসেছে। এবং বঙ্গবন্ধু নিজের লেখা বই, তৃতীয় যে বইটি আমার দেখা নয়াচিন, সেই বইটিও কিন্তু এবার অমর একুশে গ্রন্থমেলায় নতুন প্রথমবারের মতো এসেছে। তো সব কিছু মিলিয়েই যে 5000-এরও বেশি নতুন বই আসবে এমনটাই বলছেন আয়োজকরা। যদিও চাপ রয়েছে, বাণিজ্য মেলায় অনেক সময় বছর একটা রেওয়াজ হয়ে যায় যে শেষ মুহূর্তে এসে 2 দিন বা কিংবা 3 দিন মেলার সময় বাড়ানো হয়, সেরকম একটা চাপ কিন্তু প্রকাশকদের পক্ষ থেকে রয়েছে। তবে এখনো সেভাবে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত যেহেতু মেলা কর্তৃপক্ষ জানায়নি, তো অনেকে মনে করছেন যে এই বইমেলার যে ঐতিহ্য, যে ফেব্রুয়ারি মাসটা, সেই ফেব্রুয়ারি মাসেই এই বইমেলাটি তারা শেষ করতে চান, কারণ মার্চ মাস আবার স্বাধীনতার মাস। তো এই ভাষা শহীদদের রক্ত স্মৃতি বিজড়িত যে আমাদের মহান 21শে ফেব্রুয়ারিতে যেরকম গত শুক্রবার দিন প্রচণ্ড ভিড় ছিল, তার আগের শুক্রবার ছিল পয়লা ফাল্গুন এবং ভ্যালেন্টাইন ডে, আর আজকের শুক্রবার কোনো উপলক্ষ নেই, কিন্তু মানুষের এবং পাঠকের, দর্শনার্থী, লেখকদের প্রচণ্ড উপচে পড়া ভিড়। সেই ভিড়ের কারণে কিন্তু শাহবাগ, দোয়েল চত্বর, বিভিন্ন এলাকাতে কিন্তু তীব্র যানজট সেটি তৈরি হয়েছে। তো সবকিছু মিলে প্রাণের মেলার আগামীকালই বিদায় হওয়ার সম্ভাবনাটাই বেশি, এমনটা মনে করা হচ্ছে।
নাজমুল, আপনাকে ধন্যবাদ। সহকর্মী নাজমুল হোসেন যেমনটি বলছিলেন, শেষ শুক্রবার তাই বেশ জমজমাট অমর একুশে গ্রন্থমেলা এবং গ্রন্থমেলার শিশু প্রহরটা, অর্থাৎ সকালের সময়টা শিশুদের জন্য যে সময়টা উৎসর্গ করা হয় সেই সময়টাও ছিল জমজমাট। পরিবারের ছোট্ট সদস্যটাকে নিয়ে মেলায় এসেছেন আনন্দমাখা কিছু সময় উপহার দিতে এবং শিশুরা বেশ খুশি তাই। তবে শিশুদের জন্য বরাদ্দকৃত স্থান ছোট হওয়ায় ক্ষোভ জানিয়েছেন অভিভাবকরা। অনেকে সিসিমপুরের আয়োজন দেখতে না পেরে ফিরে গেছেন হতাশ হয়ে। হালুম দেখছি, টুকটুকি, হালুম, শিকু, ইকরি সব দেখেছি আর ছবি এঁকেছি। এখানে আমি ইকরি, হালুম সবাইকেই দেখতে পেয়েছি। পরিসরটা বড় করা উচিত ছিল, পরিসরটা অনেক বড় করা দরকার। কিশোর যে বইগুলো ওগুলো হচ্ছে একটু ভূতের টাইপসের, একটু হরর স্টোরি, পিকচার্স বলা, ওগুলো পছন্দ করছে। একদম ছোট বাচ্চা যারা, তারা হচ্ছে কালারফুল পেজ যেগুলো বইয়ের, ওগুলোর প্রতি বেশি আকর্ষণ। ঠাকুমার ঝুলি আর কি, বড় বড় যে গল্পের বইগুলো আছে বা হাসির বইগুলো, ছোটদের বঙ্গবন্ধু। সুন্দরের বিশালতা নিয়ে আমাদের অপেক্ষায় থাকে কক্সবাজার সমুদ্র সৈকত। সারা বছর হাজারো পর্যটক সেই ডাকে ছাড়া দিয়ে ছুটে যান। যত্ন করে রাখার মতো অনেক উপলব্ধি আর অভিজ্ঞতা নিয়ে যেমন ফিরে আসেন, তেমনি আবার সাথে থাকে অনেক অভিযোগ আর না পাওয়ার তিক্ত অভিজ্ঞতাও। এখানে বহু এরকম আন্তর্জাতিক স্পট রয়েছে, আমরা সেগুলোকে একটা পণ্য হিসাবে বহির্বিশ্বে আমরা তুলে ধরতে চাই, যাতে প্রচুর পর্যটক বাংলাদেশে আসে। পর্যটকের সংখ্যার বৃদ্ধির সাথে সাথে নিরাপত্তা কর্মী বা ট্যুরিস্ট পুলিশের সংখ্যা আরও বৃদ্ধি করা যৌক্তিক বা দাবি রাখে। ৮ মার্চ বিশ্বকাপ জয়ী অনূর্ধ্ব-19 দলকে সংবর্ধনা দেয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। বিকেএসপিতে যুব দলের এক সংবর্ধনা অনুষ্ঠানে একথা জানান তিনি। বিশ্বকাপ জয়ী যুব দলের 8 জন সাভার বিকেএসপির ছাত্র ক্রিকেটারদের সংবর্ধনায় প্রত্যেককে 1 লাখ টাকা করে উপহার সহ বিভিন্ন প্রণোদনা দেয় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি। নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে সংবর্ধনা পেয়ে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ বিজয়ী দলের অধিনায়ক আকবর হোসেন সহ খেলোয়াড়রা আরও ভালো খেলা বাংলাদেশকে উপহার দেওয়ার কথা জানান। নারী বিশ্বকাপের খবর। শনিবার সেমিফাইনালের রেসে টিকে থাকার লড়াইয়ে খেলতে নামবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। মেলবোর্নে নারী দলের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ম্যাচ শুরু বাংলাদেশ সময় ভোর 6টায়। প্রথম ম্যাচে ভারতের সাথে লড়াই করে হার। দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে দাঁড়াতে পারেনি সালমা জাহানারারা। সেমিফাইনালের রেসে টিকে থাকতে তৃতীয় পক্ষ নিউজিল্যান্ড, যারা এর মধ্যে 2টি ম্যাচ খেলে জয় পেয়েছে 1টিতে আর হার 1টিতে। নিজেদের সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের বিকল্প নেই বাংলাদেশের নারী দলের। আর সবশেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে লড়বে তারা। গ্রুপ এতে 2 ম্যাচ খেলে 5 দলের মধ্যে সবার নিচে বাংলাদেশ। ভারতের দিল্লিতে চলা সহিংসতাকে অভ্যন্তরীণ সমস্যা জানিয়ে তা দ্রুত সমাধানের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, এই কারণে 1971 সাল থেকে তাদের সাথে যে সম্পর্ক তা বিসর্জন দেয়া যায় না। বিকেলে রাজধানীর হাতিরপুলে আয়োজিত স্বৈরাচার বিরোধী আন্দোলনের শহীদ ছাত্রলীগ নেতা সেলিম ও দেলোয়ার দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি একথা জানান। ভারতকে এই সংকট না বাড়ানোরও আহ্বান জানান ওবায়দুল কাদের। বিদ্যুতের দাম বৃদ্ধির ইস্যুতে ওবায়দুল কাদের বলেন, শতভাগ মানুষের কাছে বিদ্যুৎ পৌঁছানোর জন্য দাম বৃদ্ধি করা হয়েছে। ভারতে দিল্লি শহরে তাদের একটা অভ্যন্তরীণ সংকট চলছে। তাদের নিজেদের সমস্যা নিজেরা অতি দ্রুত সমাধান করে নেবেন, এটাই আমরা বলতে পারি। কিন্তু এই জন্য আমরা 71 সালে যে বন্ধুত্ব, সে বন্ধুত্বকে বিসর্জন দিতে পারি না। আইনের তোয়াক্কা না করেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন নামঞ্জুর করা হয়েছে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, গুরুতর অসুস্থ থাকার পরও খালেদা জিয়ার মানবিক দিকটি বিবেচনা করা হয়নি। আইনি প্রক্রিয়ায় মুক্তি সম্ভব না হলে আন্দোলন ছাড়া কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা। আইনের মধ্যেই আছে। মহিলা যদি হয়, তিনি যদি অসুস্থ থাকেন, তিনি যদি বয়স্ক হন, তাহলে তাকে জামিন দিতে হবে। 497-এর মধ্যে আছে। তো এখন এটা আইন কে তোয়াক্কা করে?
দেশের চিকিৎসা সেবার ওপর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আস্থা নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরি আলম চৌধুরী। সকালে মাদারীপুরের শিবচরে মুজিববর্ষ উপলক্ষে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। বলেন, দেশের 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন খালেদা জিয়া, তিনি যদি দেশের চিকিৎসা সেবায় আস্থা রাখতে না পারেন তাহলে ভোটাররা কিভাবে আস্থা রাখবে। দিনব্যাপী কার্যক্রমে প্রায় 1000 রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ওষুধ বিতরণ করা হয়। একটা দেশের 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন, একটা দলের নেত্রী, তিনি যদি বাংলাদেশের চিকিৎসার উপর আস্থা না রাখেন তাহলে সাধারণ মানুষ, সাধারণ ভোটাররা, সাধারণ জনগণ কিভাবে আস্থা রাখবে। চট্টগ্রাম সিটি নির্বাচনে সেনা মোতায়েন হবে না, শুধু ইভিএম-এর টেকনিক্যাল সাপোর্টের জন্য কিছু সেনা সদস্য থাকবেন। সকালে চট্টগ্রামে নির্বাচন কর্মকর্তাদের সাথে এক সভায় এই সিদ্ধান্তের কথা জানান নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম। ভোটারের উপস্থিতি বৃদ্ধি এবং ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। বৈঠক থেকে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই করতে বেশ কিছু দিক নির্দেশনা দেওয়া হয়। স্থানীয় সরকার নির্বাচনে কোনো দিনই হতেছে আমরা সেনাবাহিনী মোতায়েন করিনি, এবারেও করব না, কিন্তু সেনাবাহিনীর উপস্থিতি কিন্তু থাকবে এবং পোশাকেই থাকবে, অস্ত্র থাকবে না। তারা হতেছে টু গিভ টেকনিক্যাল সাপোর্ট ফর ইভিএম। আইন বিধিমালার আলোকেই কথা বলেছেন এবং কিভাবে আমরা বাতিল হলে বা গ্রহণ হলে আমরা অর্ডার শিটটা লিখবো বা আদেশের কপি লিখবো সেই বিষয়ে নির্দেশনা দিয়েছেন এবং আমাদের প্রশ্নের উত্তর দিয়েছেন। চট্টগ্রাম সিটি নির্বাচনে আলোচনার অন্যতম ইস্যু হয়ে দাঁড়িয়েছে ভোটার উপস্থিতি। টানা 3 দিন ছুটির পর হবে ভোট গ্রহণ, তাই 29 মার্চ কেন্দ্রে তেমন ভোটার আসবে না বলে শঙ্কা প্রকাশ করছেন বিএনপি ও জাতীয় পার্টির মেয়র প্রার্থী। সাধারণ মানুষের ভাবনাও এক, তবে ভিন্ন মত আওয়ামী লীগের প্রার্থী ও নির্বাচন কমিশনের। ভোট দেওয়ার অধিকার আছে, কিন্তু অধিকার চাইতে যে যদি আমি ওখানে আহত হই, আমি ওখানে ক্ষতিগ্রস্ত হই। একটা দুর্বল নির্বাচন কমিশনের কারণে আজকে মানুষ ভোট কেন্দ্রে যেতে চাচ্ছে না। ভোটের এই অধিকারকে রক্ষা করতে হবে, এটার দায়িত্ব সবাইকে নিতে হবে। ভোটারদের আসা যাওয়ার ব্যবস্থা করতে হবে, কমিউনিকেশনটা ফ্রি করে দিতে হবে। মানুষ যদি নগরের পরিবর্তন চায়, আমার মনে হয় তেমন সংকট হবে না। যারা ছুটিতে যাওয়ার তারা আমরা মনে করি হয়তো এই সময় না গিয়ে হয়তো ঈদুল আজহার সময়টাকেই বেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের নাম পরিবর্তনের দাবিতে শিক্ষার্থীদের আমরণ অনশন গড়িয়েছে 3য় দিনে। এরই মধ্যে অসুস্থ হয়ে পড়েছেন 30 শিক্ষার্থী। স্যালাইন নিয়েই কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তারা। বিভাগের নাম ফলিত পরিসংখ্যান করার দাবিতে বুধবার সকাল থেকে একাডেমিক ভবনের সামনে আমরণ অনশন শুরু করেন ছাত্রছাত্রীরা। তারা বলছেন, পিএসসিতে বিষয় কোড অন্তর্ভুক্ত না হওয়ায় তারা বৈষম্যের শিকার হচ্ছেন। এদিকে বিষয়টি সমাধানে কর্তৃপক্ষ আগামী 2 তারিখ একাডেমিক কাউন্সিলে সভা আহ্বান করলেও তাতে সাড়া দেয়নি আন্দোলনকারীরা। সবার শারীরিক অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত আমাদের কোনো ডিপার্টমেন্টের টিচার আমাদের এখনও কোনো খবর নিতে আসেনি। চেয়ারম্যান স্যার এবং আমাদের ভিসি মহোদয় যতক্ষণ পর্যন্ত না আমাদেরকে লিখিতভাবে কোনো আশ্বাস দেবে ততক্ষণ পর্যন্ত আমরা অনশনের থেকে উঠব না। আমার অভিভাবকত্ব যদি মেনে না নিয়ে তারা এটাকে উপেক্ষা করে, সেখানে আমার কি করার আছে আপনারাই বলুন। আমি তো তাদেরকে যথেষ্ট রকম সহানুভূতি এবং সহমর্মিতা জ্ঞাপন করে আমি এটিকে একেবারে সক্রিয়ভাবে বিবেচনার জন্য মিটিং আহ্বান করেছি। কুড়িগ্রামের ফুলবাড়িতে একসাথে 2টি মাদ্রাসায় শিক্ষকতা করছেন এক ব্যক্তি। অভিযোগ উঠেছে সবই হয়েছে প্রভাব খাটিয়ে। টাকা নিয়ে 12 শিক্ষককে আবার চাকরি দেওয়ার অভিযোগ আছে আমিনুল ইসলামের বিরুদ্ধে। তদন্ত করে এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার আশ্বাস প্রশাসনের। মাদ্রাসার অনুদানের উদ্দেশ্যেই দেওয়া হয়েছিল অবকাঠামো। প্রতিষ্ঠান যখন শুরু হয়েছে আমিনুল সুফেরই ছিল, তখন ওনার হাতেই টাকাটা দিছি। নতুন সংযোজন বিয়োজন কোনো কিছু করা যাবে না, এই ধরনের একটা নিষেধাজ্ঞা এসেছে। ওখান থেকে কোনো তথ্য বাইরে প্রদান করা যাবে না। আমি সভাপতি, আমার সাথে কথা বলতে পারেন। নীতিমালা অনুযায়ী একই ব্যক্তি 2 জায়গায় চাকরি করতে পারেন না, এটা পরিবর্ত বিধি। এগুলো আমরা তদন্ত করছি, তদন্ত করে যথাযথভাবে যেটি সঠিক পাবো সেইভাবেই আমরা মতামত দিব। সাগরপথে মালয়েশিয়া যাওয়ার সময় কক্সবাজারের মহেশখালী ও টেকনাফ থেকে 36 রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। আটক করা হয়েছে এক দালালকেও। মহেশখালী থানার ওসি জানান, বৃহস্পতিবার রাতে ঘোরকঘাটা ও মহেশখালী চ্যানেলে অভিযান চালানো হয়। এ সময় এক দালাল সহ 16 রোহিঙ্গা নারী পুরুষকে আটক করা হয়।
এছাড়া বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার ভোর পর্যন্ত টেকনাফের উপকূলীয় বাহারছড়া এলাকায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২০ রোহিঙ্গা নারী পুরুষ শিশুকে আটক করে পুলিশ। তারা টেকনাফের বেশ কয়েকটি রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। দেশের উন্নয়ন অগ্রগতি বাধাগ্রস্ত করতে একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য মোসলেম উদ্দিন আহমদ। বোয়ালখালী উপজেলায় মুক্তিযোদ্ধা সংসদের নতুন কমপ্লেক্স উদ্বোধন ও সংবর্ধনা অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। বলেন, দেশকে শত্রুমুক্ত করতে মুক্তিযোদ্ধারা যে অবদান রেখেছেন, দেশবিরোধী ষড়যন্ত্রকারীদেরও একইভাবে প্রতিহত করতে হবে। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা, তাদের মধ্যে দেশপ্রেমের চেতনা জাগ্রত করাতে সবার প্রতি আহ্বান জানান এই সংসদ সদস্য। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার সহ অন্যরা বক্তব্য রাখেন। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মাদ্রাসা ছাত্রী আমেনা আক্তার জেরিনের মৃত্যু রহস্য এখনও উদ্ঘাটিত হয়নি। স্বজনদের দাবি, আত্মহত্যা নয়, ধর্ষণের পর হত্যা করা হয় ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী জেরিনকে। এই ঘটনায় দায়ের মামলায় এরই মধ্যে মাদ্রাসার প্রধান শিক্ষক সহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আমার মায়ের যে এইভাবে এমন ফাঁসি যে আমি আর কোনো চাই না। যে আলামত পুলিশ সংগ্রহ করেছে, ওই আলামতের সম্পূর্ণ আমি নিজ চোখে দেখছি, যা দেখে কোনো অভিভাবক ঠিক থাকতে পারবে না। এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি আমি দাবি করছি। শরীরের উপরে অংশে জামা কাপড় ছিল না, তো এই বিষয়টা কিন্তু একটু ডাউট সৃষ্টি করে। রশি পাওয়া গেছে, ফাঁসির রশি, সেগুলো মিলে এটা আমাদের সন্দেহ হচ্ছে। এখন এটা চূড়ান্তভাবে ডিসিশন আসার জন্য আসলে মেডিকেল এভিডেন্সের উপর আমাদের নির্ভর করতে হবে। শুরু হয়েছে ২৭তম ইউএস ট্রেড শো। মানসম্পন্ন পণ্য এবং সেবা পৌঁছে দিতেই এমন উদ্যোগ, কিন্তু বিশ্বায়নের এই সময়ে এসে শুধু পণ্যের গুণগত মান তুলে ধরাই নয়, গুরুত্ব পাচ্ছে বাণিজ্য সম্পর্ক সুদৃঢ় করার নানান দিক। ৩ দিনের এই মেলায় দুই দেশের মধ্যে বাণিজ্য বাধা দূর করার বিষয়টিও গুরুত্ব পেয়েছে। করোনা ভাইরাস বাণিজ্য ও বিনিয়োগের জন্য হুমকি বলেও জানান অনেক উদ্যোক্তা। ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, ওয়েবসাইট আছে, সেইখানে আমরা প্রচুর কাস্টমার পাই। সব ব্যাকগ্রাউন্ডস থেকে, সব এজ গ্রুপে, ডাইভার্স একটা গ্রুপের সাথে আমরা ডিরেক্টলি ইন্টারঅ্যাক্ট করতে পারছি। চায়না টেক্সটাইল ইন্ডাস্ট্রির সঙ্গে জয়েন্টলি আমরা বাংলাদেশে প্রত্যেক বছর করি ফ্যাব্রিকের উপরে, সেটা পোস্টপন। এপ্রিল মাসে আমাদের ছিল ফুডের, সেটা পোস্টপন। হাইটেকে যেতে গেলে কিন্তু আমাদের টেকনোলজি ট্রান্সফারের দরকার আছে। তো টেকনোলজি ট্রান্সফারের দরকার থাকলে আমেরিকা বা যুক্তরাষ্ট্রের মতো দেশ কিন্তু আমাদের পাশে থাকতে হবে। Trade between the US and Bangladesh since 2008 has to do with the quality of our products, the quality of our services. সিরীয় বাহিনীর বিমান হামলায় ইদলিবে নিহত হয়েছে কমপক্ষে ৩৩ তুর্কি সেনা। জবাবে পাল্টা হামলা চালাচ্ছে তুরস্ক। বৃহস্পতিবার দক্ষিণ পূর্বাঞ্চলীয় প্রদেশ হাতাওয়ের গভর্নর জানান, রাতের আধারে চালানো অভিযানে বাড়তে পারে মৃতের সংখ্যা, কারণ হাসপাতালে চিকিৎসাধীন অনেকের অবস্থা সংকটাপন্ন। তার আশঙ্কা বাড়বে বাস্তুচ্যুতের সংখ্যাও। কুর্দি গেরিলা নির্মূলে সিরিয়ায় কয়েক হাজার সেনা মোতায়েনের পর এটাই তুর্কি বাহিনীর সবচেয়ে বড় প্রাণহানির ঘটনা। হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করে শিগগিরই অস্ত্রবিরতির প্রস্তাব দিয়েছে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র। কোনোভাবেই দমন করা যাচ্ছে না পঙ্গপালের উপদ্রব। পূর্ব আফ্রিকার পর এশিয়ার পাকিস্তানে ভয়াবহ আকারে বেড়েছে পতঙ্গটির তাণ্ডব। সিন্ধু, বেলুচিস্তান এবং পাঞ্জাব প্রদেশে এর ভয়াবহতা সবচেয়ে বেশি। কয়েকদিনে নষ্ট করে ফেলেছে হাজার হাজার একর ফসলি জমি। পঙ্গপাল দমন এবং দুর্ভিক্ষের পরিস্থিতি ঠেকাতে পাকিস্তানে ১ লাখ হাঁস পাঠাবে প্রতিবেশী চীন, সতর্ক ভারতও। আমাদের সব ফসল সাবার করে দিচ্ছে পঙ্গপাল, এমনকি গবাদি পশুর জন্য লাগানো ঘাসও খেয়ে ফেলছে। সরকার পতঙ্গ দমনে কর্মী পাঠিয়ে স্প্রে করছে, কিন্তু কোনো কিছুই কাজে লাগছে না। দিন দিনের সংখ্যা বেড়েই চলছে, কারণ এখন পঙ্গপালের প্রজনন মৌসুম। জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকায় ডাবল সেঞ্চুরি করে টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে 5 ধাপে এগুলেন মুশফিকুর রহিম। তার অবস্থান এখন 20 নম্বরে। মুশফিকের রেটিং পয়েন্ট 655। 5 ধাপে গিয়েছেন মমিনুল হক ও বাংলাদেশের অধিনায়ক উঠে এসেছেন 39 নম্বরে। উত্তরণ হয়েছে ঢাকা টেস্টে 71 রানের ইনিংস খেলা নাজমুল হোসেন শান্তরও। 11 ধাপ উঠে 104 নম্বরে বাহাতি ব্যাটসম্যান। ঢাকা টেস্টে দুর্দান্ত বোলিং করা নাইম হাসান এগিয়েছেন 29 ধাপ, উঠে এসেছেন 38তম স্থানে। 11 ধাপ উত্তরণ হয়েছে পেসার আবু জায়েদ রাহিরও। তার অবস্থান 46 নম্বরে। আর র্যাঙ্কিংয়ের সেরা অবস্থান হারিয়েছেন বিরাট কোহলি। ওয়েলিংটন টেস্টে 2 ইনিংস মিলে করেছেন 21 রান, যে কারণে স্টিভেন স্মিথের কাছে দীর্ঘ সময় পর হারিয়েছেন শীর্ষস্থান।
এবার নিউজিল্যান্ড ভারত সিরিজের খবর। দ্বিতীয় টেস্টে কাল ক্রাইস্টচার্চে মুখোমুখি হবে দুদেশ। খেলা শুরু হবে ভোর 4:30 থেকে। প্রথম টেস্টে ওয়েলিংটনে 10 উইকেটে হেরেছে র্যাঙ্কিংয়ের শীর্ষ দেশ ভারত। এখন এই টেস্ট না জিততে পারলে সিরিজ হেরে ফিরতে হবে বিরাট কোহলির দলকে। নিজেও ছন্দে নেই কোহলি। ওয়েলিংটনের 2 ইনিংসে তার ব্যাট থেকে এসেছে মাত্র 21 রান। তবে দলটির ব্যাটসম্যান আজিঙ্কা রাহানের বিশ্বাস ক্রাইস্টচার্চের উইকেট কিছুটা ব্যাটিং বান্ধব হবে। এই টেস্টে একাদশে ঢুকতে পারেন রবীন্দ্র জাদেজা। এর আগে ভারত টি-20 সিরিজ 5-0 জিতলেও নিউজিল্যান্ড 3-0 ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে নেয়। পাবনা, যশোর ও গোপালগঞ্জের সড়কে প্রাণ গেল 5 জনের। এর মধ্যে পাবনায় কাভার্ড ভ্যান মিনি ট্রাক সংঘর্ষে 2 জনের মৃত্যু হয়েছে। ভোর 5:30টায় আতাইকুলা থানার মধুপুর এলাকায় একটি মিনি ট্রাকের সাথে কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই আব্দুল হামিদ নামে এক ব্যক্তির মৃত্যু হয়। আহত 4 জনকে পাবনা জেনারেল হাসপাতালে নেয়ার পর মারা যান বাবু হোসেন নামে আরও একজন। যশোরের পাইনঘাট এলাকায় ট্রাক খাদে পড়ে মারা গেছেন চালক ও পথচারী। এদিকে গোপালগঞ্জের কাশিয়ানীতে মাইক্রোবাস চাপায় ইদ্রিস মোল্লা নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ফেনী ও যশোরে গোলাগুলিতে 3 ডাকাত নিহতের দাবি করেছে পুলিশ। ফেনীর সোনাগাজী থানার ওসি জানান, গতরাতে 2 দল ডাকাতের মধ্যে গোলাগুলির খবর পেয়ে মঙ্গলকান্দি গ্রামে যায় পুলিশের একটি টহল দল। উদ্ধার করা হয় গুলিবিদ্ধ 2 জনের মরদেহ। ঘটনাস্থল থেকে 2টি 1 নলা বন্দুক ও 8 রাউন্ড গুলি উদ্ধারের দাবি করা হয়েছে। এদিকে যশোরের মনিরামপুরে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে নুরুল হক নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। প্রতিটি জেলায় হাইটেক পার্ক নির্মাণ করে উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে প্রযুক্তি নির্ভর কর্মসংস্থান তৈরি করবে সরকার, এমনটাই জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। দুপুরে লালমনিরহাটে হাইটেক পার্কের জন্য প্রস্তাবিত জায়গা পরিদর্শন শেষে তিনি বলেন, তরুণরা শুধু চাকরি করবে না, আগামীতে অন্যদের কাজের সুযোগও করে দেবে। বর্তমান সরকার সেই লক্ষ্যেই এগুচ্ছে বলে মন্তব্য করেন তিনি। এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বিলুপ্ত ছিটমহলবাসীকে ই-মার্কেটিংয়ে সংযুক্তের চেষ্টা চলছে। ইতিমধ্যেই 8টি শেখ কামাল আইটি ট্রেনিং ইনকিউবেশন সেন্টারের কাজ চলছে এবং আমাদের 11টি প্রক্রিয়াধীন আছে। সব মিলিয়ে আমরা আশা করছি যে আমরা 21 সালের মধ্যেই আমাদের 64টি জেলায় আমরা কার্যক্রম শুরু করতে পারবো। পটুয়াখালীর কলাপাড়ায় মাছের ঘের দখল করতে গিয়ে 3 জনকে কুপিয়ে জখম করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আহতরা জানান, কাউয়ারচর এলাকায় তাদের মালিকানাধীন মাছের ঘের দীর্ঘদিন ধরেই দখলের পায়তারা করে আসছে স্থানীয় সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী তরিকুল ও তার সহযোগীরা। এর আগেও তারা 30 একর জমির ওপর ঘের থেকে মাছ ও কাঁকড়া লুট করে নিয়ে যায়। যদিও পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। আহতদের দাবি, বৃহস্পতিবার মাছের পোনা ছাড়তে ঘিরে গেলে তরিকুল তার লোকজন নিয়ে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে আহতদের কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে দ্বিতীয়বার হামলা চালানোর অভিযোগও করা হয়। যদিও তরিকুল সব অভিযোগ অস্বীকার করেছেন। আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী। সকালে টিএসসিতে দিনব্যাপী মিলন মেলার উদ্বোধন করেন জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম। এ সময় মুক্তিযুদ্ধে জগন্নাথ হলের ভূমিকার কথা স্মরণ করেন সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গরিব শিক্ষার্থীদের পাশে থাকবেন তারা। সরকার ঘোষিত এসডিজি বাস্তবায়ন ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং বাংলাদেশের অসাম্প্রদায়িক রূপ টিকিয়ে রাখতে কাজ করবে জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন। ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ 2020-এর সিলেট বিভাগের বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে। সকালে সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে বাছাই পর্ব অনুষ্ঠিত হয়। অংশ নেয় 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীর 1500 শিক্ষার্থী। 40 নম্বরের সাহিত্য ও ব্যাকরণ ভিত্তিক বহু নির্বাচনী এবং 30 নম্বরের অনুধাবনমূলক প্রশ্নের উত্তর দেয় শিক্ষার্থীরা। তাদের মধ্য থেকে পরবর্তী পর্যায়ের জন্য নির্বাচিত হয় 100 শিক্ষার্থী। পরে উচ্চারণ, বানান দক্ষতা ও প্রত্যুৎপন্নমতিত্ব যাচাইয়ের মাধ্যমে ঢাকার মূল পর্বে অংশগ্রহণের সুযোগ পায় সেরা 20 জন। বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উদ্যোগে শিক্ষাবৃত্তি পেল 725 জন শিক্ষার্থী। সকালে শহরের অরুণ সারকি টাউন হলে শিক্ষাবৃত্তি প্রদান করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী। এই সময় তিনি বলেন, বান্দরবানে আর কেউ অশিক্ষিত থাকবে না, সবাইকে শিক্ষার আলোয় আলোকিত করা হবে বলে মন্তব্য করেন বীর বাহাদুর শহীদ সিং এমপি। বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে শিক্ষা ব্যবস্থায় ব্যাপক উন্নয়ন হচ্ছে। যুক্তরাষ্ট্রসহ ভয়াবহ বন্যার কবলে বিশ্বের বিভিন্ন অঞ্চল। টেক্সাস ও হিউস্টনে কয়েকদিনের বৃষ্টিপাতে ব্যাপক বন্যা দেখা দিয়েছে। পানিতে তলিয়ে গেছে শহরের বেশিরভাগ রাস্তাঘাট। ফায়ার সার্ভিসের নেতৃত্বে চলছে উদ্ধার অভিযান। এদিকে পেরুতে কয়েকদিনের বন্যা ও ভূমিধসে প্রাণ গেছে কমপক্ষে 3 জনের, আহত হয়েছেন অনেকে। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকশো বাড়িঘর।
ইন্দোনেশিয়ার জাকার্তাতেও দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে বান্দরবানে কারাতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজন করে। এতে 3 পার্বত্যাঞ্চল এবং কক্সবাজারের শতাধিক প্রতিযোগী অংশ নেয়। অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর হুসাইন সিং এমপি সহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। এই ছিল আজকের সব খবরে। যে কোনো সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন যমুনা টেলিভিশনে। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। লগ ইন করুন www.যমুনা.tv, Facebook/যমুনা টেলিভিশন, YouTube/যমুনা টিভি বিডি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।